আমরা যে ফর্মটা দেখবো সবচেয়ে ফ্রি ফর্মের মাঝে সবচেয়ে ভালো অ্যান্ড বেস্ট ফর্ম হচ্ছে ফর্মিনেটর ফর্ম। মানে সবগুলা যতগুলা ফর্ম আছে সব ফর্মেরই পেইড ভার্সন অ্যান্ড ফ্রি ভার্সন আছে। তো ফ্রিতে সবচেয়ে বেশি অপশন অফার করে হচ্ছে ফর্মিনেটর ফর্ম। ফ্রিতে সবচেয়ে বেশি অপশন তারা দেয় ফর্মিনেটর ফর্মে। ফর্মিনেটর ফর্মে অনেক কিছু করা যায়, যে 2-3টা অপশন আছে যেগুলো পেইড, ওগুলো খুব কমে কাজে লাগে, এত বেশি কাজে লাগে না। আচ্ছা, এখানে আমরা ফর্ম ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পরে আমরা ফর্মে চলে যাব। এই ফর্ম দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, শুধু ফর্মিনেটর ফর্ম করতে পারবেন এরকম না, পুল রেডি করতে পারবেন। পুল কোনটা বলেন তো? পুল, কুইজ। পুল কোনটা? পুল হচ্ছে আপনি ইউটিউবে কিন্তু নির্বাচন সময়ে ইউটিউব, ফেসবুকে নানান ধরনের পুল দেখতে পারছি। নানান ধরনের পুল কেমন, যেমন আমরা নির্বাচনের সময় দেখতে পাচ্ছি যে বিএনপি জিতবে না জামাত জিতবে নাকি কে জিতবে, ভোট দেন, তাই না? এরকম কিন্তু ইউটিউবে নানান ধরনের অপশন পাই, আমরা সিলেক্ট করতে পারছি না। এক এক সময় যে কোনো একটা সিলেক্ট করলে ওটা সিলেক্ট অবস্থা হয়ে গেছে, এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো ভোট পড়ছে, কত পার্সেন্টেজ বিএনপি রে দিছে, কত পার্সেন্টেজ জামাতকে দিছে, এরকম ভোট আমরা দেখতে পাচ্ছি। তারপর এরকম আরো অনেক কিছু অপশন আছে ইউটিউবে, মনে করেন যে নানান ধরনের সময় আমরা নানান সময় নানানটা দেখতে পাই। ফেসবুকে এরকম নানান ধরনের পুল চলে আসে। এটা হচ্ছে পুল। আর কুইজ কোনটা? কুইজ বলেন তো, কুইজ কি? কুইজ হচ্ছে একটা অনেকটা এমসিকিউর মতো। হ্যাঁ, এমসিকিউর মতো। আমরা পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমরা একটা কোশ্চেন দেখি, এবং 4টা-5টা অপশন থাকে আমাদের। আমরা যে অপশনটা সিলেক্ট করি ওই অপশনটা হচ্ছে আনসার হিসেবে থাকে। তাহলে এরকম এটা হচ্ছে কুইজ। এটা হচ্ছে কুইজ, যে আমরা 4টা-5টা কোশ্চেন থাকে, ওইখান থেকে যে কোন সরি, একটা কোশ্চেন থাকে, আনসার থাকে 4টা, তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করা হচ্ছে কুইজ। তো এই ফর্ম দিয়ে আপনারা এগুলা করতে পারবেন। এটা করতে এমন কিছুই না, আপনারা এটা নিজে 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 ট্রাই করবেন, তারপর যদি করতে সমস্যা হয় ওটা আমি দেখে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে ফর্ম। আমরা আজকে মূলত দেখবলাম ফর্মের কাজ কি। এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের এখানে টেমপ্লেট আছে। কি আছে এগুলা? টেমপ্লেট। টেমপ্লেট বলতে কি বুঝি? টেমপ্লেট বলতে হচ্ছে যে কাজগুলা যে কাজগুলা আমরা কি করি, মানে আমাদের পূর্বে তৈরি করা আছে, আমাদের তৈরি করার কোনো প্রয়োজন নাই। মানে এই যে প্লাগইন আছে, প্লাগইনের মালিক তারা তৈরি করে রাখছে, আমাদের এখানে আর নতুন করে বানানোর প্রয়োজন নাই। যেমন কন্টাক্ট ফর্ম, যে কন্টাক্ট ফর্ম, এই কন্টাক্ট ফর্ম কিন্তু দেখেন আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবো। এই যে কন্টাক্ট ফর্ম, একটা কন্টাক্ট ফর্মে কি থাকে? নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর মেসেজ, এটাই তো থাকে নরমালি, তাই না? এর তো বেশি কিছু তো থাকে না। থাকে কি? জি জি নরমালি স্যার। এগুলোই থাকে। আর যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে সে বাড়তি নেয়। তো নরমালি এগুলোই থাকে। ডিজাইনটা এখানে সুন্দরভাবে ডিজাইনটা দিয়ে দেওয়া আছে। সুতরাং এখানে যদি আপনার চান তো সরাসরি এখানে ক্লিক করলে আপনার এই ফর্মটা আপনার ডাইরেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের ডাইরেক্ট ক্রিয়েট করে নতুন করে আমরা তৈরি করবো, যেহেতু আমরা নতুন। তারপর হচ্ছে এটা কুইট, রিকোয়েস্ট কুইট কি? আচ্ছা, কুইট শব্দতে রিকোয়েস্ট কুইট, এটা আপনারা নানান জায়গায় পাবেন, নানান জায়গায় নানান ধরনের সার্ভিসে পাবেন। রিকোয়েস্ট করতে, যেমন আমি একটা প্রোডাক্ট সেল দিতেছি গেঞ্জি, এখন গেঞ্জি প্রোডাক্ট সেল দিতেছি, এখন আমার কিছু কোশ্চেন আছে ওই প্রোডাক্ট সম্পর্কে, এটাই হচ্ছে রিকোয়েস্ট কুইট। মানে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো সার্ভিস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের যে আনসারটা সে দিবে, ওই আনসার দেওয়ার যে একটা ফর্ম আমরা তৈরি করে দিব, ওই ফর্মটাই নামই হচ্ছে রিকোয়েস্ট কুইট। এরকম একটা ফর্ম টাইপ হচ্ছে রিকোয়েস্ট কুইট। আর একটা হচ্ছে নিউজ লেটার ফর্ম। আমরা কিন্তু এগুলো সব ফর্ম টাইপ দেখতেছি, আমরা এখানে প্রিভিউ দেখতেছি, প্লাস কোন ফর্মের কি কাজ এটা আমরা দেখতেছি, ঠিক আছে? জি আচ্ছা, এখানে হচ্ছে নিউজ লেটার সাইন আপ কি? বিভিন্ন ধরনের মানে ব্লগ সাইট বা নিউজ সাইট যেগুলো আছে, যেমন আমরা যদি বাংলাদেশে প্রথম আলো যাই, প্রথম আলো থেকে আছে নাকি দেখতে হইব। আচ্ছা, প্রথম আলো, প্রথম আলোতে যাই। প্রথম আলোতে যাওয়ার পরে আমরা এখানে সাবস্ক্রিপশন যাওয়ার পরে এখানে দেখেন, আসার সাথে সাথে আমরা এখানে বেশ কিছু অপশন চলে আসতেছে আমাদের, দেখেন অনেক অপশন চলে আসতেছে। আচ্ছা, আমরা ফুটারে যাই, তাদের নিউজ লেটার ফর্ম সাবমিট আছে কিনা দেখি একটু। আচ্ছা, তাদের নিউজ লেটার নাই, কিন্তু তাদের নোটিফিকেশন সিস্টেম আছে বা আছে, এখানে নিউজ লেটার নাই। দেন নিউজ লেটার সিস্টেমটা নাই। ওকে, দেখি এই ব্যাপার না, নিউজ লেটার সিস্টেম নাই। তারপরে
আচ্ছা আমরা কিছু গতকালকে আমাদের যেটা হোমওয়ার্ক ছিল ওই জায়গায় নিউজ লেটার আছে। কোনটা ইনার ইকুয়েশনে? জি। আচ্ছা এই যে নিউজ লেটার ফর্ম। তো নিউজ লেটার ফর্মের আসলে কাজটা কি এটা কি জানা আছে? নিউজ লেটার ফর্মের কাজ কি? সন্দেহ আছে। হুম ক্লিয়ার না স্যার। আচ্ছা নিউজ লেটার ফর্মের কাজ হচ্ছে, মনে করেন যে আমি একটা ব্লগ পোস্ট আমি ব্লগ করি তাই না, বা আমি একটা এখানে যে ই কমার্স প্রোডাক্টটা এটা নিউজ লেটার দিচ্ছে কেন, তাদের যদি কোনো প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট আসে বা তাদের কোনো প্রোডাক্টে যদি মনে করেন যে বিশেষ ছাড় আসে বা একটা নির্দিষ্ট প্রোডাক্ট নতুন প্রোডাক্ট তারা কোম্পানিতে অ্যাড করতেছে, তখন তারা আমাদের কি করতে হবে, ডিরেক্ট ইমেল করে আমাদের কাছে মার্কেটিং করতে পারবে। ক্লিয়ার? এটা হচ্ছে নিউজ লেটার ফর্মের মেন কাজ, যে আমি এই নিউজ লেটার ফর্মে একটা ইমেল থাকবেই। আর নাম আমরা চাইলে নিতে পারি, অনেক সময় নেয় না অনেক ইউজার, কিন্তু ইমেল থাকবেই। ইমেলে কি করা হয়, যে যদি কোনো প্রোডাক্ট আসে বা কোনো প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আসে, যেমন দারাজে তেমন কি হয়, দারাজ কি করে প্রতিনিয়ত কি করে নোটিফিকেশন পাঠায় আমাদেরকে, তাই না? যে এই প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে, দারাজ অ্যাপ যদি আমাদের ইয়াতে ইনস্টল থাকে সব মোবাইলে, তখন কি নানান ধরনের নোটিফিকেশন পাঠাইতেছে। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনে তো সবাই সব 24 ঘন্টা এই সাইডের ভিতরে ঢুকে বসে থাকবে না নোটিফিকেশনের জন্য, বসে থাকবে কি? বসে থাকবে না। তখন আমরা কি করি, তখন আমরা এই যে কাস্টমার আছে কাস্টমারের ইমেল কালেক্ট করি, এই যে ইমেল এই ইমেলে কালেক্ট করি। এই কাস্টমার যদি আমাদেরকে ইমেল করে আমাদের এটাকে সাবস্ক্রাইব করে নিউজ লেটারটাকে, তখন আমরা কি করি, আমাদের নতুন প্রোডাক্ট আসলে বা কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট হলে সব কিছু আমরা কি করি, তার এই মেলে পাঠাই, তার এই মেলে পাঠাই দেয়। এটার জন্য হচ্ছে কি নিউজ লেটার সাইন আপ, মানে আপনি কি করতেছেন, এই এই ওয়েবসাইটের ভিতরে যদি কোনো প্রকার অফার আসে, নতুন কোনো প্রোডাক্ট আসে, বা তা আপনাকে জানানোর প্রয়োজন, এরকম কিছু ক্যাম্পেইন করার প্রয়োজন হয়, তখন আপনার মেলে অটোমেটিক এটা চলে আসবে, আপনার আর এই ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে না। ক্লিয়ার? আচ্ছা রেজিস্ট্রেশন ফর্ম আর হচ্ছে লগ ইন ফর্ম, এগুলা কিন্তু ইয়ার ফর্ম না, এগুলা জাস্ট খালি একটা ফর্ম হিসাবে রাখা হয়েছে। এগুলা মনে করেন যে এরকম রেজিস্টার করলে মাই অ্যাকাউন্ট পেজ বা অন্য কোনো যাবে এরকম না, জাস্ট একটা ফর্ম। আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েট পোস্ট ফর্ম, এটা হচ্ছে অনেকে এই গতবার একটা কোশ্চেন করছিলেন মনে হয় যে আমি কিভাবে মানে ইউজার কিভাবে আমার এখানে আমার ফর্মে পোস্ট করতে পারবে বাইরে থেকে, তাই না? যখন ব্লগ করছে তখন কে জানি করছিল অপশনটা, সঠিক খেয়াল নেই আমার, যে আমি এই যে ইউজার আমার একটা ব্লগ সাইট আছে, আমি ঢুকছি, ঢুকে আমি চাইলে কি করতে পারি, মানে এখান থেকে ডাইরেক্ট একটা পোস্ট ইউজার কি করতে পারে, আমাদের ব্লগে কি করতে হবে, ডাইরেক্ট এই পোস্টে ডাইরেক্ট কি করতে হবে, পোস্ট করতে পারবে। যদি ওই ইউজারের পোস্টটা আমার পছন্দ হয় তখন আমি এটা কি করব, পাবলিশ করবো। আর যদি পোস্ট পছন্দ না হয় তাহলে আমরা এটা কি করবো না, পাবলিশ করবো না। এরকম ইউজারের মাধ্যমে আমরা কি করতে পারি, পোস্ট ক্রিয়েট করতে পারি। তারপর আছে নানান ধরনের আরো কিছু আছে, যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর্ম, যেটা ডাক্তাররা ইউজ করে, ডাক্তাররা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ইউজ করে না, যে আমরা অ্যাপয়েন্টমেন্ট বলতে কি বুঝি, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি আমরা ডাক্তারের কাছে যাইয়া যে সিরিয়ালটা দিতেছি, আমরা ডাক্তারের কাছে যাই সিরিয়াল দিতেছি। এই বিদেশে কিন্তু এই সিরিয়াল দেওয়ার কোনো নিয়ম নীতি নাই, সিরিয়াল দেওয়ার কোনো নিয়ম নীতি নাই। নিয়ম নীতিটা কিভাবে হয়, একটা ডাক্তার একটা রুগীকে 15 মিনিট সময় দিবে বা 20 মিনিট করে সময় দিবে। সুতরাং একটা রুগী ওই ডাক্তারের কাছ থেকে 20 মিনিট করে সময় নির্দিষ্ট টাইমে বুকিং করবে। ওই টাইমের পরে যদি সে ডাক্তার দেখাতে চায় তাকে আবার করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেমন বাংলাদেশে কি হয়, যে আমরা ডাক্তারের কাছে যাই, একটা লম্বা তাকে টাকা দিই, তার খাতাতে একটা নাম লেখে, আমরা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বয়ে থাকি, বয়ে থাকার পরে যখন আমার সিরিয়াল আয় তারপর আমি ডাক্তার দেখাইতে যাই, তাই না? তা আমাদের অনেক সময় আছে, আমাদের সময়ের দাম কম, কিন্তু বিদেশিরা বা যারা বাইরের দেশে উন্নত দেশে থাকে তারা এভাবে দেখে না। তারা কি করে, প্রত্যেকটা ডাক্তারের একটা করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম থাকে, ওই অনলাইনে ঢুকে সবাই কি করে বুকিং করে, যে আমার টাইম হচ্ছে রাত সকাল 10টায় 10টায় 20-এ টাইম,
সকাল 10টা 20 থেকে 11টা পর্যন্ত আমাকে ডাক্তারের সময় দিব, আমি এই টাইমটা বুকিং করলাম। ওই টাইমে যে বুকিং করলাম, বুকিং করার সময় আমাকে 50% পেমেন্ট নিতেও পারে, নাও নিতে পারে, না দিলেও সমস্যা নাই। ওই বুকিং টাইমে আমি কি করব, ডাক্তারের কাছে যাব, ওই 40 মিনিট আমাকে ডাক্তার সময় দিবে। আমার কোনো সিরিয়াল ধরতে হবে না, কোনো কিছু ধরতে হবে না, জাস্ট আমি যাব ওই নির্দিষ্ট টাইমে, ওই নির্দিষ্ট টাইমে ডাক্তারটা দেখাই আমি চলে আসবো ব্যাক করে। তাহলে আমার সময় বেঁচে গেল। এই ধরনের যে ফর্মগুলো আছে, যেটা আমরা হোটেল বুকিং বা সামনে আমরা এগুলো প্রজেক্ট করব, এটা তো জাস্ট খালি একটা ফর্ম, এখানে কিন্তু ওইভাবে কিছু করা যাবে না। মানে একই টাইমে মাল্টিপল ইউজার করে ফেলবে, ফর্ম ফিল আপ করে ফেলবে, তখন তো আর বলা যাবে না যে তুমি তো এই ফর্মে আগে ফিল আপ করছো এই টাইমে, এটা তো আর ডাটাবেস থাকে না। অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর্ম, এরকম একটা ফর্ম আপনি চাইলে ফিল আপ করতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা এরকম ফর্মই নিবে, জাস্ট খালি ফর্ম করে দিলে হলো, তারপর এত কিছু ঝামেলা নাই। আরেকটা হচ্ছে কনফারেন্স রেজিস্ট্রেশন ফর্ম। তো এই ধরনের অনেক ধরনের ফর্ম এখানে আছে, যে ফর্মগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আবার কিছু কিছু ফর্ম আছে, যে ফর্ম সেট আপ আমরা কি নিতে চাইলে আমাদেরকে পেমেন্ট করতে হবে, একটা নির্দিষ্ট ফি দিয়ে তারপরে হচ্ছে এটাকে করতে হবে, মানে এই ফর্মগুলো নিতে হবে। তো এই যে যেমন এরকম যে এই যে কানেক্ট সাইট যেগুলো দেখা যাচ্ছে, এই কানেক্ট সাইটগুলা আমাদের এখানে ফ্রি আছে ঠিকই, কিন্তু আমাদের তাদের সাইটের সাথে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে তারপরে এই যে এখানে দেখেন লেটস কানেক্ট ইউর সাইট, তো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে রেজিস্টার করে তারপরে তাদের সাথে কাজ করতে হবে। যেহেতু আমার দরকার নাই অ্যাকাউন্ট করার, জাস্ট খালি আমরা এখান থেকে নির্দিষ্ট ফর্ম আমরা অ্যাড নিউ করে ফেলবো। তো এই ফর্মগুলো এত বেশি লাগে না, জাস্ট হঠাৎ লাগতে পারে। আর যেগুলো লাগবে এগুলো আপনি ম্যানুয়ালি তৈরি করে নেবেন, এখান থেকে যে নিতে হবে এরকম কিছু না। একটা ফর্ম আপনারা নিজের ইচ্ছা স্বাধীন তৈরি করতে পারবেন। যেমন আমরা প্রথমে কন্টাক্ট ফর্মটা তৈরি করব, আচ্ছা কন্টাক্ট আস ফর্ম তৈরি করব। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা ফর্মের নাম লিখবো, এখানে আমরা এই ফর্মের নাম লিখবো কন্টাক্ট আস ফর্ম, কন্টাক্ট আস ফর্ম। আচ্ছা আমরা কন্টাক্ট আস ফর্ম লিখলাম, কন্টাক্ট আস ফর্ম লেখার পরে আমাদের এখানে একটা অপশন আছে ইনসার্ট ফর্ম ফিল্ড। ইনসার্ট ফর্ম ফিল্ডে যদি আমি ক্লিক করি, এখানে আমরা বেশ কিছু অপশন পাবো, নাম থেকে শুরু করে রেটিং পর্যন্ত একদম অনেক অপশন আমাদের এখানে আছে। যেমন আমরা নাম নিতে পারি, ইমেল অ্যাড্রেস নিতে পারি, ফোন নাম্বার নিতে পারি, অ্যাড্রেস নিতে পারি, ওয়েবসাইট নিতে পারি, ইনপুট নিতে পারি, টেস্ট এরিয়া, নাম্বার, রেডিও, চেক, ফাইল আপলোড, আমরা সবগুলো নিই। আচ্ছা পোস্ট ডাটা নিব না, পোস্ট ডাটা আপাতত থাক, ক্যাপচা দরকার নাই, পেজ ব্রেক নিব না, হিডেন ফিল্ড সেকশন এটা। আচ্ছা এগুলো অ্যাডভান্স, এগুলো আমরা পরে দেখবো, আমরা আগে এগুলো দেখে নিই সহজ ইজিগুলো। এটাগুলো সবগুলো আপনারা এসটিএমএল করছেন, এসটিএমএল করেন নাই? আচ্ছা জি। নাম বলতে কিছুই না, এটা আপনাকে দেখেন এখানে আমরা মাঝ বরাবর ক্লিক করবেন, মাঝ বরাবর ক্লিক করলে আমাদের একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে আপনি এখানে মাল্টিপল নাম দিতে পারবেন। যেমন এখানে এক্সপেন্ড, যখন আমরা যাব এক্সপেন্ডে প্রিফিক্স, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এরকম কিন্তু নামের অপশন থাকে। যেমন আমাদের ওয়ার্ডপ্রেসের চেকআউট পেজে কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা এটাকে পাবলিশ করি। এখানে একটা শর্টকাট পাবো, শর্টকাটটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে একটা পেজে যাই। পেজে যাওয়ার পর আমরা ফর্ম নামে একটা পেজ ক্রিয়েট করি, এই ক্যানভাস পেজে ক্রিয়েট করি, যাতে করে অন্য কিছু না থাকে, আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা আমরা এখানে শর্টকাটটা বসাই দিলাম, শর্টকাটটা বসে আপডেট করলাম, আপডেট করে এখানে আমরা চলে আসলাম। চলে আসলে দেখেন তো সব বিশাল বড় কাহিনী হয়ে গেছে। আচ্ছা আমরা এটা এলিমেন্টরে কিভাবে ইউজ করবো এটাও দেখে ফেলি। এটা হচ্ছে নর্মাল শর্টকাট দিলে আমাদের কাজ করবে, শর্টকাট দিলে আমরা এখানে নর্মালি ফর্মে দেখেন এখানে একটা ফর্ম চলে আসলো, দেখেন অনেক বড় হয়ে আসছে, তাই না? যার কারণে কিছু বোঝা যাইতেছে না। আমরা কি করবো, এলিমেন্টর করি, আমরা এই ফর্মটাকে একটা সেট আপে নিয়ে আসি। আচ্ছা আমরা এখানে একটা কন্টেনার নিলাম, এই 40 পার পিক্সেল করে দিলাম, আর এখানে শর্টকাট লিখলাম, শর্টকাট দিয়ে এখানে শর্টকাটটা বসায় দিয়ে এখানে আমাদের যে ফর্মটা আছে ফর্মটাকে করলাম, দিয়ে দিলাম। আচ্ছা এখন আমাদের দেখেন ফর্মটাকে সুন্দর, আগের থেকে অনেকটা সুন্দর দেখাবে।
সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখন দেখেন একটা নাম, আমরা নাম ফিল্ড থেকে কি কি পাইতেছি দেখেন, এই নাম ফিল্ড থেকে আমরা পাইতেছি প্রিফিক্স, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তারপরে এখানে প্রিফিক্স, প্রিফিক্স কি হয়, একটা মানুষের নামের আগে কি বসে নর্মালি, প্রফেসর বসে, ডক্টর বসে, মিস বসে, মিস্টার বসে, মিসেস বসে, এরকম এই অপশনগুলো তো থাকে তাই না? যেমন বিদেশে একজন মানুষের সাথে কথা বলার জন্য আগে কি বলে, মিস্টার বলে তাই না, এই যে মিস্টার বলা হয়, এই যে যেমন হাই এক্সকিউজ মি মিস্টার বলা হয়। তারপরে যদি অবিবাহিত হয়, তার মহিলা মেয়ে থাকে, তাহলে কি বলা হয়, মিস বলা হয়, এক্সকিউজ মি বলে তার মিস বলা হয়। তার প্রফেসর, একটা মানুষকে যদি বিশ্ববিদ্যালয়ের টিচার বা কলেজের টিচার, তাদেরকে বলা হয় প্রফেসর। ডক্টর। তো এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমার ডিফল্ট ভাবে তৈরি করা আছে। জাস্ট এখানে আমরা কি করছি, জাস্ট নাম ফিল্ডে নিছি, নেওয়ার পরে আমরা এগুলো এই অপশনগুলো পাইছি। যদি আমরা এখান থেকে অফ করে দেই, যেমন আমাদের শুধু দরকার ফার্স্ট নেম আর লাস্ট নেম, আমরা এই মাঝখানে দুটো বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে আমরা এখানে যদি পাবলিশ চেঞ্জ করি, তাহলে দেখবেন আমাদের এখানে প্রিফিক্সটা চলে গেছে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুটোই আছে। এই প্রিফিক্স নরমালি লাগে না, প্রিফিক্স নরমালি দিবেন না আপনারা, না রে শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম, যদি ডাবল হয় তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আর যদি হয়, যদি ক্লায়েন্টকে বেশিরভাগ সময় এরকম নাম দিবেন, সিঙ্গেল দিবেন। সিঙ্গেল যদি আমি দিই, আর যদি এখানে আমি যদি ই করি, পাবলিশ চেঞ্জ করি, আর এখানে এসে রিফ্রেশ করে দেখেন, তাহলে আমার এখানে কি আসছে, শুধু নাম আসতেছে। আগে কি ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, এখন কি আসছে, শুধু না, নাম চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মাল্টিপল নাম আমরা কিভাবে ইউজ করতে পারি এবং সিঙ্গেল নাম কিভাবে ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সেটিংসে হচ্ছে অনেক সেটিংস আছে আমাদের এখানে, যে এটা আমরা কি রিকোয়ার্ড করতে পারি কিনা। রিকোয়ার্ড মানে হচ্ছে যে এই ফর্মটাকে, এই ফিল্ডটাকে অবশ্যই ফিল আপ করতেই হবে। এই ফিল্ড ফিল আপ না করলে আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো না। কিন্তু অপশনাল হচ্ছে, যদি তুমি এই ফিল্ড চাও, না ফিল আপ করে কি করতে পারো, পরবর্তী ধাপে যাইতে পারো, ফর্মটা সাবমিট করতে পারো। এটা তো আপনারা সবাই জানেন অবশ্যই, যে যখন HTML সেট করছেন তখন আপনারা অনেক সময় এটা দেখছেন। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড, আর ফিল্ড অপশনাল যেটা আছে। আর এটা তেমন কিছু না, এটা তেমন কাজে লাগে না। আচ্ছা, এনেবল ব্রাউজার অটো ফিল্ড। ব্রাউজার অটো ফিল্ড মানে কি, যেমন আমি এখানে যখন আনতেছি, তখন আমার এখানে অটোমেটিক কিছু অপশন চলে আসতেছে ব্রাউজার থেকে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে অটোমেটিক কিছু অপশন চলে আসতেছে তাই না। তাই এই যে আমার নাম চলে আসলো অটোমেটিক, আমি এখানে জাস্ট লিখলাম, এখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস অটোমেটিক চলে আসলো। তো এই যে অটোমেটিক আসতেছে, এই অটোমেটিক চাইলে আপনারা ডিসেবল করে রাখতে পারেন, ব্রাউজার অটো ডিসেবল। যে এটা আপনার ডিসেবল করে রাখলে কি হবে, অটো ফিল্ডটা চলে আসবে না, অটো ফিল্ডটা আসবে না। যেমন এখানে আসতেছে, সমস্যা নাই, কিন্তু এটা ডিসেবল কি, ব্রাউজার থেকে আসবে না আর কি, অটোমেটিক ফিল্ডটা। এটা অনেক সময় অনেক ইউজার চায়, ক্লায়েন্ট চায় যে অটো ফিল্ডটা অফ করে দিবে লাগে, তখন অটো ফিল্ড অফ করে দিবেন। আর হচ্ছে স্টাইল হচ্ছে জাস্ট এখানে ক্লাস বসাইতে পারি। যেমন আমরা যদি এখানে এক্সট্রা ক্লাস বসাই, EST আর এক্সট্রা ক্লাস যদি আমরা এখানে বসাই আমরা যদি এখানে পাবলিশ অ্যাপ্লাই করার পরে যদি এখানে আমরা সেভ চেঞ্জ করি, পাবলিশ চেঞ্জ করি, যাওয়ার পর আমরা যদি এখানে রিফ্রেশ করার পরে যদি আমরা এখানে আসার পরে দেখবেন আমাদের এখানে কি হয়েছে, অটোমেটিক একটা এখানে ক্লাস অ্যাড হয়েছে। যেমন এখানে দেখেন একটা ক্লাস অ্যাড হয়েছে, সরি ফর্মে চলে গেছে আমরা, এই যে এখানে একটা ক্লাস অ্যাড হয়েছে, এক্সট্রা ক্লাস। ক্লিয়ার? এক্সট্রা ক্লাস অ্যাড হয়েছে। এখন যদি আমি চাই যে এই ফর্মটা এই ক্লাসের মাধ্যমে, যেমন আমি এখন যদি চাই, যেমন আমরা এখানে যদি চাই, এই ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ফিল্ডটাকে আলাদা স্টাইল করতে পারবো, আলাদা ডিজাইন করতে পারবো। যেমন আমাদের ক্লাসের নাম হচ্ছে এক্সট্রা ক্লাস, স্পেস দিয়ে আমরা দিলাম ইনপুট লিখে দিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম, ইম্পর্টেন্ট করে দিলাম। তাহলে এই যে একটা এক্সট্রা ক্লাস বসালাম, এই একটা ক্লাসের মাধ্যমে আমরা এখানে কি করতে পারি, নিজের ইচ্ছা মতো শেষ করে এটা কি করতে পারবো, নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তাহলে এরকম এক্সট্রা ক্লাস প্রয়োজন হলে আমরা বসাতে পারবো, বসায় এখানে শেষ করে ডিজাইন করতে পারবো। না, আমরা নর্মাল ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। আমরা নর্মাল ডিজাইনটা কেমন করতে এটাও দেখবো। কিন্তু একটা এলিমেন্টে আমরা কিভাবে এক্সট্রা ক্লাস বসাতে পারি এটা আমরা দেখলাম। আর এটা হচ্ছে ভিজিবিলিটি আমরা দেখবো, সমস্যা নাই। আমরা আরো কিছু ফিল্ড আছে, এই ফিল্ডগুলোকে দেখে নিই। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল ফিল্ড। আচ্ছা, আপনারা যখন সরি HTML এ ইনপুট ফিল্ড করছেন, তখন ইনপুট টাইপ ইমেল নামে একটা ফিল্ড করছেন, দেখছেন তাই না? জি স্যার। ইনপুট টাইপ ইমেল এর কাজটা কি বলেন তো?
ইমেল থাকবে মানে অ্যাট দ্য রেট। ইমেল ছাড়া অন্য কিছু নেবে না। আচ্ছা, ইমেল ছাড়া অন্য কিছু কেউ সাবমিট করতে পারবে না, শুধুমাত্র ইমেলই সাবমিট করবে। যদি আমি এখানে ইমেল ছাড়া অন্য কিছু দিতে যাই তখন আমার কি হবে, ইরোর দেখাবে। সুতরাং এই ইমেল ফিল্টার কাজ তো আপনারা বুঝে গেলেন। তাহলে এখানে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে রিকোয়ার্ড, অপশনাল, আর রিকোয়ার্ড নাকি, আর হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি হচ্ছে ভ্যালিডেট হচ্ছে শুধুমাত্র মানে এখানে কি করবে, মেক শিওর দ্য ইউজার ফিল্ড আউট দিস ফিল্ড কারেন্টলি অ্যান্ড ওয়ার দেন হোয়েন দে হ্যাভ নট। মানে এই ফিল্ডটা হচ্ছে মূলত ভাবে হচ্ছে যে এই যে আমার এখানে ভ্যালিডিটি ফর্ম মানে কি হচ্ছে, এখানে মেন কাজটা কি, মেন কাজটা হচ্ছে হলো এখানে ইমেল ছাড়া, ভ্যালিড ইমেল ছাড়া অন্য কোনো কিছু লিখতে পারবে না। ভ্যালিড ইমেল কোনটা বলেন তো? যেমন এডমিন একটা ইমেলের স্ট্রাকচার কেমন হয়, একটা ইমেলের স্ট্রাকচার হয় যেমন বাংলাদেশের ফোন নাম্বার। বাংলাদেশের ফোন নাম্বার যদি কাউকে লিখতে বলা হয় তখন সে কেমনে ফোন নাম্বারটা লিখবে বলেন তো? প্রথমে কি থাকবে তার প্লাস প্লাস থাকবে, তারপর থাকবে 8801। এটা কি সবার জন্য না? জি স্যার। তো সবার জন্য এক না এটা। তারপর 07 থাকতে পারে, যা যা থাকতে পারে, এটার কোনো ব্যাপার না। কিন্তু এই যে নাম্বারের ফরম্যাটটা এটা কি সবার জন্য সেম কিনা? জি স্যার। সবার জন্য সেম। সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের ফোন নাম্বার একটা ফরম্যাট। ঠিক তেমনি ইমেলের একটা ফরম্যাট আছে। ইমেলের ফরম্যাট কি? প্রথমে থাকবে হলো তার ইউজার নেম। ইমেলের কি থাকে, ইউজার নেম, তারপরে থাকে হলো তারপরে থাকে কি, যে প্রোভাইডার এই মেলটাকে কি করতেছে, প্রোভাইড করতেছে, তার ডোমেনের নাম, তার কিসের নাম, ডোমেনের নাম। যেমন যখন আমরা জিমেলের কাছ থেকে একটা জিমেল ক্রিয়েট করি তখন আমরা কি থাকে, gmail.com থাকে। আর যখন মনে করেন যে আপনার ওয়েবসাইটের থেকে কোনো মেল যদি আমরা করি, যেমন student@freelancing.com, এটা একটা আমাদের কি ডোমেন। এই ডোমেন থেকে যদি আমরা কোনো ইমেল ক্রিয়েট করি তখন আমাদের @এর পরে কি থাকবে বলেন তো? @এর পরে কি থাকবে? আমাদের ডোমেন ডোমেনের থাকবে নামটা থাকবে। student.freelancer.com। তো এটা হচ্ছে আমাদের ডোমেনের নাম থাকবে। তাহলে ক্লিয়ার আপনাদের ইউজার নেম আর ডোমেনের নাম নিয়ে? এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ইমেলের ফরম্যাট। তাহলে এই যে ফরম্যাট আছে এই ফরম্যাট ছাড়া অন্য কেউ এখানে কোনো কিছু সাবমিট করতে পারবে না। আচ্ছা, আর হচ্ছে ফিল্টার ইমেল প্রোভাইডার। যদি কোনো সময় চান যে আমার কোম্পানি শুধুমাত্র gmail.com এর জিমেল, যেমন আমরা এখানে gmail.com এ শুধু এন্টার করতে পারবে, অন্য কোনো ধরনের ইমেল যদি প্রোভাইড করা হয় এখানে, তাহলে ওই প্রোভাইডার ইমেলগুলো সে এখানে অ্যাকসেপ্ট করবে না, নিবে না। সুতরাং gmail.com হলে সে নিবে। আচ্ছা, তারপর হচ্ছে আর এগুলো আগের মতোই, আগে যা কিছু আছে সব তাই। আর এখানে স্টাইল আর ভিজিবিলিটি এগুলো সব আগের মতোই। তো তোমার এখানে এক্সট্রা ফিল্ড কি পাচ্ছি, ইমেল ফিল্টার প্রোভাইডার। এটা অনেক সময় কাজে লাগে। এটা আমরা সেভকে এখানে পাবলিশ চেঞ্জ করলাম। পাবলিশ চেঞ্জ করার পর এখানে সে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এখন যদি আমি দেখেন আমি এই ফর্মটাকে, আচ্ছা এত কিছু যেহেতু এখানে আছে, সেখানে অনেক অপশন আছে না? আচ্ছা, ডিলিট করে দেবো কি? আচ্ছা, ডিলিট করে দিই। হচ্ছে ফর্মটা তো ফিল আপ করতে হবে, মাঝে মধ্যে ফিল আপ করতে গেলে এত অপশন ফিল আপ করতে, সবগুলো ফিল আপ করতে হবে। আমরা যে ফিল্ডগুলো দেখতেছি সেখানে শুধু সবগুলো ফিল্ড নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সামনে ভবিষ্যতে যে আরো কিছু ফর্ম দেখবো, মানে ফর্ম রিলেটেড প্লাগইন দেখবো, ওই প্লাগইনগুলোতে আমরা কিন্তু এত ডিটেইলস আলোচনা করব না। সুতরাং এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে এখনই বলবেন। কারণ হচ্ছে ওইখানে আমরা জাস্ট করে দেখাবো একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, এ পর্যন্তই। কারণ এই সবার ডিটেলস কি সেম, এখানে যে ডিটেলস গুলো দেখবেন সবারটাই সেম, সবগুলো ফর্মেই আপনি পাবেন। কিন্তু এখানে আরো বেশি অপশন পাবেন যেগুলো ওই অপশনগুলোতে পাবেন না। তাই আমরা এটাকে ডিটেলস ভাবে দেখিয়ে দিতে আছি যাতে করে অন্যগুলোতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে চেক দিলাম, আর এখানে আমরা কি দিলাম, জিমেল ছাড়া অন্য কোনো ধরেন আমরা এখানে অন্য কোনো .com দিয়ে দিলাম, এটা জিমেল না। এখানে একটা ফোন নাম্বার বসাই দিলাম, এখানে একটা ওয়েবসাইট লিংক বসাই দিলাম। এখন এটা দেওয়ার সাথে সাথে আমার কি দেখা যায়, দিস ইমেল ইজ নট অ্যালাউড, প্লিজ ইউজ এ ডিফারেন্ট ওয়ান। দেখছেন?
তাহলে আমরা এখানে কোনটা অ্যালাউ করবে, শুধুমাত্র কোনটা অ্যালাউ করবে, gmail.com অ্যালাউ করবে। দেখেন আমি gmail.com দিলাম, আমার এখানে কোনো এরর নাই। আর যদি gmail.com ছাড়া অন্য কোনো .com দিয়ে আমার এখানে কি থাকতো, এরর থাকতো। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে আর কিছু না, জাস্ট এখানে ফোন নাম্বারে এই কয়েকটা অপশনে আছে। তো ফোন নাম্বার হচ্ছে নর্মালি থাকে অপশনাল, আর রিকোয়ারমেন্ট, আর হচ্ছে ভ্যালিডেট। ভ্যালিডেট হচ্ছে যদি আপনি এই নাম্বারটা কোন ধরনের নাম্বার ইউজ করে, যদি ন্যাশনাল হয় তাহলে কোন কান্ট্রির, যেমন বাংলাদেশের জন্য ইমেল মোবাইল নাম্বারে কি থাকে, প্রতিটা মোবাইল নাম্বার সামনে +8 থাকে। তাহলে এটা হচ্ছে আমরা ন্যাশনাল দিছি, ন্যাশনাল দেশ। বাকি কি কোন কান্ট্রি দিছি, বাংলাদেশ দিছি। তার মানে কি হলো যে পাবলিশ চেঞ্জ করার পরে যদি আমরা এখানে রিফ্রেশ করার পরে বাংলাদেশ ছাড়া অন্য কোনো নাম্বার আমরা এখানে অ্যালাউ করবো না। যেমন এখানে দেখেন বাংলাদেশের পতাকা চলে আসছে সাথে সাথে, দেখছেন? এবং এখানে একটা স্যাম্পল নাম্বার চলে আসছে বাংলাদেশের। সুতরাং এখানে বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রির নাম্বার আমরা কি করতে পারবো না, দিতে পারবো না। যেমন আমরা এখানে দেওয়ার পরে করি, প্লিজ ইম্পোর্ট এ ভ্যালিড ফোন নাম্বার, যে এটা কি হবে, শুধুমাত্র বাংলাদেশের নাম্বারই নিবে, অন্য কোনো নাম্বার নিবে না। আচ্ছা, আর এখানে আরেকটা অপশন আছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল হচ্ছে কি, যে আমরা মাঝে মধ্যে কিছু কিছু ফর্ম ফিল আপ করতে যাই, দেখি যে সবগুলা ফর্ম না, কান্ট্রির কি থাকে, লিস্ট থাকে, তাই না? এখানে আছে রিফ্রেশ করে দেখেন, এখানে আমার কি হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রির লিস্ট আমার এখানে আছে। আমরা যে কান্ট্রির নাম্বার এখানে এন্টার করবো, ওই শুধুমাত্র ওই কান্ট্রিটা লিখলে আমরা ওখানে ওই কান্ট্রির নাম্বারটা আমরা দিতে পারবো। ক্লিয়ার? যেমন আমরা এখানে সার্চ করি জি। বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশের নাম্বার পাই, সরি কই গেলাম গা, বাংলাদেশ। তাহলে আমরা এখানে বাংলাদেশের নাম্বার দিতে পারবো। দেখেন আমরা বাংলাদেশের নাম্বার লিখলাম। আর তারপর যদি আমরা লিখি ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম্বার জন্য ইন্ডিয়ার নাম্বার লাস্টে প্রথমে কি থাকে, +91 থাকে। সুতরাং এখানে আমরা ইন্ডিয়ার নাম্বারটাও লিখতে পারবো ইচ্ছা মতো। ক্লিয়ার? ইন্টারন্যাশনাল নাম্বার আর হচ্ছে ন্যাশনাল নাম্বারের মধ্যে পার্থক্য কি বলেন তো একজন, বলেন, দিশান বলেন, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল নাম্বারের মধ্যে পার্থক্য কি? দিশান ভাই বলেন। ন্যাশনাল মানে আমাদের শুধু। আমাদের শুধু বলতে কি বোঝাচ্ছে, ন্যাশনাল মানে নির্দিষ্ট স্পেসিফিক কোন কান্ট্রির জন্য, একটা দেশের জন্য। আর ইন্টারন্যাশনাল কি, পুরো বিশ্ব। হ্যাঁ, পুরো বিশ্ব, সম্পূর্ণ পৃথিবীর জন্য। আচ্ছা আচ্ছা, ক্যারেক্টার লিমিট কি? ক্যারেক্টার লিমিট হচ্ছে যে এখানে 10টা নাম্বারের বেশি নাম্বার দিতে পারবা না। যেমন আমরা যদি এখানে 2টা করে দিই, সুতরাং এখানে ক্যারেক্টার লিমিট 2, তার মানে হচ্ছে এখানে 2টা নাম্বারের বেশি তুমি দিতে পারবে না। যেমন আমি রিফ্রেশ করে একসাথে যদি এখানে দিই, তাহলে আমরা 2টা নাম্বারের বেশি আমরা লিখতে পারতাছি না। এটা হচ্ছে ক্যারেক্টার লিমিট। যেমন বাংলাদেশের কান্ট্রির জন্য কতগুলো ক্যারেক্টার থাকে বলেন তো? 11টা। 11টা। সুতরাং এখানে লিমিট দেওয়া আছে 10টা। কারণ যদি কেউ বাংলাদেশের নাম্বার লিখতে পারবো না সে। সুতরাং আমাদের এখানে কি হতো, 11 করে দিতে হবে। ওকে, নাম্বার শেষ, ফোন নাম্বার শেষ। ওয়েবসাইট জাস্ট হচ্ছে সবাই জানে ওয়েবসাইটে তেমন কোনো কাজ নাই, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা ভ্যালিডেট কি না এটা চেক করতে পারবে। আর হচ্ছে এখানে প্লেস হোল্ডার কি, এটা তোমরা জানেন যে আমরা যেমন এখানে লিখি প্লিজ ইজ এন্টার ইউর সাইট লিঙ্ক। আচ্ছা, এখন যদি আমরা এখানে সেভ চেঞ্জ করি, রিফ্রেশ করি, যেমন এখানে কি হচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে যে প্লিজ এন্টার ইউর সাইট লিঙ্ক, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এটা আপনারা জানেন যে HTML করার সময় দেখছেন, মানে এটা নিয়ে আর তেমন কিছু করলাম না। আর এখানে কি হবে, ওয়েবসাইট নেওয়ার কারণে এখানে লিঙ্ক ছাড়া অন্য কোনো কিছু সাবমিট করতে হবে। যদি আমি এখানে কিছু লিখতে চাই, তো আমরা এখানে লিখতে পারবো না, কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, শুধুমাত্র লিঙ্কই এখানে সাবমিট করতে পারবো। কিন্তু এটা লেখা চলে গেল, কারণ হচ্ছে এটা ভ্যালিডেট ফিল্ড দেওয়া নাই। ভ্যালিডেট যদি ফিল্ড দেওয়া থাকতো, তখন আমরা এটা এভাবে দিতে পারতাম যে লিঙ্ক ছাড়া অন্য কোনো কিছু সেটা নেবে না। যেমন আমরা এখানে যদি লিঙ্ক ছাড়া অন্য কিছু লিখি, এখন এখানে এরর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ভ্যালিডেট ফিল্ডের কাজ কি তো দেখলেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা অ্যাড্রেসে যাব। তারপর হচ্ছে আমাদের লোকেশন, ওয়েবসাইট গুলো, তারপর অ্যাড্রেসে যাই। অ্যাড্রেসে যাওয়ার পর এখানে দেখেন সবগুলো একটা অপশন তৈরি হয়েছে যে অ্যাড্রেসে কি কি প্রয়োজন। এখন যদি আমরা এখানে সেভ চেঞ্জ করি, এখানে যাচ্ছি রিফ্রেশ করি, দেখেন এরকম একটা অ্যাড্রেস কিন্তু আমাদের থাকে, যেমন চেক আউট পেজে থাকে স্ট্রিট, তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, সিটি,
স্টেট, তারপর হচ্ছে জিপ কোড, তারপর হচ্ছে কান্ট্রি। মানে কান্ট্রিতে ক্লিক করে যত বাংলাদেশ, যত পৃথিবীতে যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির লিস্ট আমরা এখানে দেখতে পারবো। ওকে, যদি আমরা কোনো কোনো কিছু চাই স্পেসিফিক ভাবে, যদি লেভেল চেঞ্জ করতে চাই, যেমন আমাদের স্টেট নাই, স্টেটের পরিবর্তে আমরা অন্য কিছু দিতে পারি, যেমন সিটি দিতে পারি, বা ধরো আমরা এখানে লাগলাম জেলা, জেলা দিতে পারি, তোমার জেলা কোনটা দিয়ে দিলাম। আমরা যদি রিফ্রেশ করি, পাবলিশ করবো, রিফ্রেশ করি, তাহলে এখন দেখেন আমার এখানে কি স্টেটের পরিবর্তে চলে আসছে জেলা। তাহলে আমরা এখানে রিনেম করতে পারবো, প্লাস এখানে যে নির্দিষ্ট কোনো কিছু আমরা অফ করে দিতে পারবো। আমরা চাইলাম জিপ কোড আর হচ্ছে অ্যাপার্টমেন্ট অফ থাকবে, কারণ অ্যাপার্টমেন্ট তো সবার থাকে না। ঠিক এভাবে দেখেন এখন রিফ্রেশ করার পরে যদি আমরা এখানে আসি, তাহলে আমাদের ঠিক স্টেট অ্যাড্রেস, সিটি আর কান্ট্রি আছে, বাকিগুলো অফ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মানে ফ্রি তৈরি করা আছে। আচ্ছা, আর জিও লোকেশন কি? জিও লোকেশন হচ্ছে, এটা হচ্ছে আপডেট, এটা একটা প্রো ভার্সনে যা থাকে, প্রো ভার্সন কিনলে পাবেন। যদি কোনো ক্লায়েন্ট চায়, ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটা প্রো কিনে দাও, আমি তোমাকে এটা সেট আপ করে দিয়েছি। আর জিও লোকেশনের মেন কাজ কি? জিও লোকেশনের মেন কাজ হচ্ছে, আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা কি হবে? অটোমেটিক সিলেক্ট হবে। যেমন আমি বাংলাদেশে আছি, অটোমেটিক এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে, বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। আবার কেউ তো ইন্ডিয়া থেকে আসা হয়, তখন তাকে এখান থেকে কি করতে হবে না, কান্ট্রিটা সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিক ইন্ডিয়া কি হবে, সিলেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে জিও লোকেশনের কাজ। এখানে সেটিংস কি কি আছে, এখানে যে যার যেটা আলাদা আলাদা সেটিংস, যেমন আপনার অ্যাড্রেসের সেটিং, অ্যাড্রেস রিকোয়ারমেন্ট চান কিনা, তারপর সিটিকে রিকোয়ারমেন্ট চান কিনা, তার কান্ট্রিকে রিকোয়ারমেন্ট চান কিনা, এগুলো হচ্ছে অ্যাড্রেসের কাজ। তো ক্লিয়ার অ্যাড্রেসের কাজ কি কি? আচ্ছা, ইনপুট ইনপুট টেস্ট এরিয়া আর হচ্ছে নাম্বার, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি এগুলো কি, কোনটার কি কাজ। যে টেস্টের কাজ কি? টেস্ট হচ্ছে নরমালি ইনপুট টাইপ টেস্ট যেটা বলা হয়, এটা আমরা এখানে ক্যারেক্টার লিমিট করতে পারি। যদি চাই যে 10-11টা ক্যারেক্টারের বেশি কেউ লিখতে পারবে না, মাঝে মধ্যে আমাদের কিন্তু থাকে এরকম ক্যারেক্টার লিমিট থাকে। কিছু কিছু সাইড আছে, যে সাইডে যদি আমরা লিখতে চাই, তখন কি করা হয় জানা, নির্দিষ্ট ক্যারেক্টার পরে সে লেখা যায় না। যেমন আমরা এখানে যদি 11টা ক্যারেক্টার দিয়েছি, তার মানে দেখেন এখানে 11টা ক্যারেক্টার দেওয়ার পরে আমরা এখানে যতই টাইপ করি আমাদের এখানে লেখা উঠতেছে না। কারণ কি, এখানে 11টা ক্যারেক্টার মানে 11টা অক্ষর, যেমন 1 2 3 4 5 6 এরকম প্রত্যেকটা 11টা অক্ষর মিলে হচ্ছে এখানে একটা ওয়ার্ড হলো। মানে 11টা অক্ষর মিলে আমরা 11টা অক্ষরের বেশি লিখতে পারবো না, হচ্ছে 11টা ক্যারেক্টার। ক্লিয়ার? স্যার এটা সেটটা যে মিনিমাম এতগুলো থাকবে, মিনিমাম এতগুলো লিখতেই হবে। হ্যাঁ, একটা আছে যে মিনিমাম থাকে, যে মিনিমাম এতগুলো লিখতেই হবে, তাছাড়া ফর্ম সাবমিট হয় না। আচ্ছা, মিনিমাম যেটা আছে, মিনিমাম এখানে নাই, সেটা হচ্ছে মিনিমাম এই সিস্টেমে, এই প্লাগইনে নাই এটা, ঠিক আছে? যদি মিনিমাল যদি আপনার করার প্রয়োজন পড়ে, একদম একান্তই প্রয়োজন, তখন আপনাকে কি করতে হবে, যে এখানে স্টাইলে একটা ক্লাস দিতে হবে, ক্লাস দিয়ে জেএস দিয়ে করা লাগবে। যে এখানে জেএস করার সময় এখানে যখন টাইপ করবে, তখন এখানে কয়টা আছে এটা সে না, তখন এখানে দিয়ে দিবে, মানে এই বাটনটাকে ডিসপ্লে নান করে রাখবেন তখন। এটা জেএস দিয়ে কাজ, জেএস দিয়ে এটা করা যাবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। সুতরাং এটা নর্মালি এটা এইভাবেই থাকে, মানে ম্যাক্সিমাম ক্যারেক্টার দেওয়া যায়, মিনিমাম ক্যারেক্টার এখানে দেওয়ার কোনো অপশন নাই। ওকে, আচ্ছা, তারপর এটা গেল। তারপর হচ্ছে হলো আমাদের আবার টেস্ট, মানে দুইবার টেস্ট চলে আসছে, একইটা একই জিনিস দুইবার ইচ্ছা করছে। তারপর হচ্ছে নাম্বার, জানেন এখানে নাম্বার ছাড়া অন্য কোনো ফিল্ড আমরা এখানে লিখতে পারবো না। আচ্ছা, এখানে টেস্ট আসলে টেস্ট ছিল না, টেস্ট এরিয়া ছিল, টেস্ট এরিয়া, টেস্ট এরিয়া। টেস্ট এরিয়ার কাজ কি, এটা তো আপনারা জানেনই সব নর্মালি, যে প্যারাগ্রাফ লেখার জন্য বা যে প্যারাগ্রাফ লেখার জন্য বা কোনো বড় মেসেজ লেখার জন্য, যেমন কন্ট্যাক্ট ফর্মের নিচে কি থাকে, একটা ডেসক্রিপশন থাকে, তো ওইটা কি থাকে, টেস্ট এরিয়া থাকে, আর নামটা থাকে কি টেস্টে, আর নাম্বার থাকে নাম্বারে। এগুলা এই করলাম না। টেস্ট এরিয়াতে আপনি কি কি অপশন পাচ্ছেন দেখেন। টেস্ট এরিয়াতে আপনি দেখছেন এখানে একটা মেন যে অপশন আছে সেটা আমরা বলে দিই, যে ম্যাক্সিমাম ক্যারেক্টার এখানে আছে, আর হচ্ছে হাইট, যেমন এটা যে হাইটটা আছে 140 পিক্সেল আছে। আপনি যদি চান এখানে আমরা হাইট কমাইতে পারি, যেমন আমরা 50 দিলাম। আর একটা হচ্ছে কি রিচ টেক্সট এডিটর, এটা যদি আমরা এনেবল করে দিই, এখানে আমরা কিছু অপশন পাবো। অপশনগুলো কি, যেমন বোল্ড করা, তারপর হচ্ছে এখানে দেখেন বোল্ড করা, কোটেশন করা, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট করা, যেমন ওয়ার্ডপ্রেসে যেমনটা আমরা দেখছিলাম, তাই না? ঠিক এরকম জি আমরা স্যার। কিছু কি অপশন এখানে পেয়ে গেছি, যে এটা টেস্টের এই টেস্টের অপশন পাইছি। আর এখানে দেখেন এটা হাইটটা কিন্তু কমে গেছে।
আগে ছিল কত 140, এখন হয়েছে 50। যেমন এটা যদি আমরা যাই, এই যে এটা আমরা টেস্ট এরিয়া লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টেস্ট এরিয়া যে এখন দেখেন আমরা যদি এখানে যদি আমরা 300 করে দিই, এখানে যে হাইটটা 300 করে দিই ডিফল্ট হাইট, তখন আমাদের কি হবে, এটা 300 হয়ে যাবে। যেমন এটা অনেক বড় হয়ে যাবে, এটা অনেকটা বড় হয়ে গেছে। সুতরাং এখানে আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারবো, আর হচ্ছে বাকি কাজটা আমরা এখানে করতে পারবো। 300 না দিয়ে আমরা এখানে 100 করে রাখি, আমাদের এত বড় প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, তারপরে হচ্ছে টেস্ট এরিয়া গেল, তারপর হচ্ছে নাম্বার দেখলাম, তার রেডিও আর চেক বক্স এগুলো আপনারা জানেন, জাস্ট কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাই দিই। রেডিও চেক বক্স এখানে ইউজ করতে হয় কি, মানে আমরা এখানে রেডিওতে দেখলাম মেল, আর এখানে দেখলাম না ফিমেল। এখানে ডিফল্ট কোনটা সিলেক্ট অবস্থায় থাকবে, যদি আমরা কিছু না দিই কোনো কিছু সিলেক্ট অবস্থায় থাকবে না। এখানে সেটিংস আছে, এই রিকোয়ারমেন্ট আছে, লেআউট আছে, লেআউট কি হবে, রেডিও অপশন, ডিসপ্লে অর্ডার আছে, তারপরে এখানে আর কিছু অপশন আছে। দেওয়ার পর আমরা এখানে যদি পাবলিশ চেঞ্জ করি, দেওয়ার পর আমরা যদি রিফ্রেশ করে দেখেন, তাহলে এখানে আমাদের আছে কি বর্তমানে লম্বি আছে, একটা নিচে একটা আছে। আমরা এখানে কি করতে পারি, সিলেক্ট করার অপশন আছে আমাদের। তাহলে আমরা ঠিক সেরকম ভাবে রেডিওতে যদি আমরা চাইতাছি এটা পাতালে হবে, মানে একটার পরে একটা থাকবে, তখন হচ্ছে হরিজন্টাল দিয়ে দিব। এখানে হরিজন্টাল দিয়ে দিলে আমাদের এটা কি হয়ে যাবে, মানে পাশাপাশি চলে আসবে। যেমন এখন চলে আসছে কি পাশাপাশি, একটার পাশে আরেকটা চলে আসছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের কি দেখেন, এখানে সেটিংস আসি, আসার পরে এখানে হচ্ছে রেডিও অপশন, ডিসপ্লে অর্ডার র্যান্ডম, মানে কি র্যান্ডম মানে হলো যে একবার এটা এখানে আছে আর একবার ফিমেল প্রথমে আসবে, একবার মেল প্রথমে আসবে, একবার ফিমেল প্রথমে আসবে, এরকম র্যান্ডমলি এক এক সময় এক একটা পজিশন চেঞ্জ করবে, এটা হচ্ছে র্যান্ডম। আর এখানে আর কোনো অপশন নেই, এই কয়েকটা অপশনই আছে। আর অর্ডারলি কি, অর্ডারলি হচ্ছে এখানে যে অর্ডার আছে, যে এখানে যেভাবে আমরা সাজাইছি, প্রথমে মেল প্রথমে ফিমেল, এইভাবে টাইনা ধরে ধরে আমরা উপরে নিচে করতে পারবো। এই প্রথমে মেল ফিমেল দিয়ে আমরা এটাকে কি করতে, উপরে নিচে করে এখানে যেভাবে সাজাবো ওইটাই আমার এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রথম কিছু কিছু সময় আমরা দেখতে পারবেন কি, যে কিছু কিছু মেলে আপনার পাশে কি থাকে, ইমেজ থাকে, এরকম ইমেজ ছবি থাকে। ঠিক এখানেও করা যাবে, এনেবল যদি ইমেজ দেন, তাহলে এখানে আমরা দুইটা ছবি আপলোড করার অপশন পাবো। যদি আমরা এখানে দেন আপলোড ছবিতে যাই, এখানে আমরা দুইটা ছবি আপলোড করার অপশন পাবো, দেখেন। আচ্ছা, আমরা এখানে দুইটা ছবি আপলোড করলাম, আপলোড করে অ্যাপ্লাই দিয়ে এখানে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখেন, আমাদের এখানে দুইটা ছবি আপলোড করার অপশন চলে আসছে। তো আমরা কি করতে পারি, এখানে একটা মেয়ের ছবি, এখানে একটা ছেলের ছবি দিলাম। তো মেয়ের ছবি মানে এটা হচ্ছে মেল, আর ছেলের ছবি মানে এটা হচ্ছে কি ফিমেল। আর একটা বিষয় হচ্ছে এখানে একটা সুন্দর একটা ডিজাইন করা যায়, যদি আমরা এই নামটাকে ডিলিট করে দিই, এই জায়গায় এখানে নাম আছে, লেভেল হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ইম্পোর্ট ফিল্ড, আর এটা হচ্ছে আমার নাম। তো এটাকে যদি আমরা ডিসপ্লে নান করে দিই, সিএসএস এর মাধ্যমে এগুলাকে ডিসপ্লে নান করে দিই, ইম্পর্টেন্ট করে দিলাম, ডিসপ্লে নান হলো না, অপাসিটি 0 করে দিলাম। আচ্ছা, আমি কাকে অপাসিটি 0 করতেছি জানেন, এক মিনিট, ওইখানে অপাসিটি 0 করে দিলাম, আপনি আমার এটাকে অপাসিটি 0 করতে হবে। তাই আমরা এখানে ফরমিনেটর রেডিও বুলেট, সুতরাং আমরা এখানে ডিসপ্লে না ইম্পর্টেন্ট করে দিলাম, তার এটা নাই হয়ে গেল। আচ্ছা, ফিমেল লেভেল যেটা আছে এটাকে আমি কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম, আর এটা ইম্পর্টেন্ট করে দিলাম। তাহলে এখন দেখেন, একটা যদি ছেলের ছবি থাকে, একটা মেয়ের ছবি থাকতো, তাহলে দেখতে সুন্দর দেখাইতো না, যে ছেলেটা ক্লিক করলো ছেলেটা সিলেক্ট হয়ে গেল, মেয়েটাকে ক্লিক করলো মেয়েটা সিলেক্ট হয়ে গেল, তো নিচে কোনো লেখা নাই, এরকম ফর্ম আমরা পাই না। জি স্যার। এরকম ফর্ম কিন্তু আমাদের পাওয়া যায়। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এখানে সরাসরি আপনি এইভাবে করতে পারবেন না, এই টেকনিকটা খাটাই আপনি এখানে একটা ক্লাস বসাবেন, ক্লাস বসাইয়া এখানে একটা ক্লাস বসাবেন, ক্লাস বসে ওই ক্লাস ধরে এখানে ডিসপ্লে নান করে দেবেন, দুটাকে ডিসপ্লে নান করে দিলে আমার কাজ শেষ, তখন এটা শুধুমাত্র ইমেজ থাকবে। সুতরাং ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চেকবক্স হচ্ছে কিছুদিন আগের মতোই চেকবক্স আপনি এনেবল করতে পারবেন। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো কেউ? চেক বক্সে অনেকগুলো সিলেক্ট করা যায়, কিন্তু হ্যাঁ। হচ্ছে চেকবক্সে অনেকগুলো আগেরটাতে সিলেক্ট করা যায়, কিন্তু রেডিওতে অনেকগুলো সিলেক্ট করা যায় না। যেমন অ্যাপল দিলাম, তারপরে অরেঞ্জ লিখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমরা রেডিওতে মিস করে আসছি, রেডিও অ্যান্ড চেকবক্সে দুটাতে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি এখানে দেখেন একটা ই পাবেন,
এখানে ড্রপ ডাউন করার পর এখানে আরেকটা ফিল্ড পাবেন ভ্যালু। এখানে যদি মেল দিয়ে আর এখানে ভ্যালু 1 থাকলো, তার মানে কি কেউ যদি সিলেক্ট করে ফর্মটাকে তখন আপনার এখানে ভ্যালুটা চলে যাবে। যেমন আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, আচ্ছা আমরা এখানে উপর থেকে কিছু ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো সবার ক্লিয়ার তো নাকি? কারো কোনো কোশ্চেন আছে উপরে এগুলো নিয়ে? জি না স্যার। আচ্ছা, এগুলো সবাই আমরা জানি, অলরেডি অনেকবার দেখছি। তো আমরা এত করবো না, জাস্ট খালি আমরা ফিল্ডগুলো ডিলিট করে দিই যাতে করে আমরা ফর্মগুলো ফিল আপ করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমরা দুটো অপশন পাইলাম এবং এখানে চেক করার দুটো অপশন পাইলাম। আমরা এখানে যদি এখন সাবমিট করি, সাবমিট করার পরে আমার এখানে সাবমিট ফর্মটা কোথায় যাবে? সাবমিশনে আসবে। এই সাবমিশনে যদি আমরা আসি, সাবমিশন আসার পরে এখানে আমরা ফর্ম সিলেক্ট করতে পারবো, কোন ফর্মে সাবমিশন আমরা দেখতে চাই। এখান থেকে যদি আমরা কন্টাক্ট ফর্ম যে চেক সিলেক্ট করবো, শো সাবমিশন দেই, তাহলে দেখেন এখানে আমরা সাবমিশন দেখতে পারতেছি যে আমরা কিছুক্ষণ আগে এই মেলটা সাবমিট হয়েছে, যে একজন এখানে ফিমেল সিলেক্ট করছিলাম আমরা, আর এখানে দিছিলাম কি অ্যাপল আর অরেঞ্জ দুটাকে চেক মার্ক করছিলাম। এখানে ফিমেল আর অ্যাপল এন্ড অরেঞ্জ দুটাই চেক মার্ক এখানে চলে আসছে এবং কয়টার সময় আসছে, যেন কয়টার সময় ফর্মটা সাবমিট করা হচ্ছে ওই ডেট এন্ড টাইম দুটাই চলে আসছে। ক্লিয়ার? আর জি কিছু আসলো, এগুলো আমরা কিছুক্ষণ আগে আরো কিছু অ্যাড করছিলাম যেগুলো আমরা ডিলিট করে দিয়েছি, যার কারণে এটা চলে গেছে। ওকে, সাবমিশন দেখলাম। আচ্ছা, আর এখানে একটা জিনিস হচ্ছে যে এই ভ্যালুটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। যে এই যে ভ্যালুটা 1 2 থাকে, এই 1 2টা আপনার চেঞ্জ করে এখানে যেটা আছে এটা এখানে বসাই দিবেন। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এটা একটা ভ্যালু হিসেবে ডাটাবেসে সেভ করা থাকে। যেমন এখানে যদি আমরা 1 2 লেখা আছে, যেমন এখানে যদি আমরা যাই, তো এটা ভ্যালু দেখবেন 1। এটা হচ্ছে এই যে যেমন চেকবক্স, এটা যেমন এটার ভ্যালু কি আছে এখানে? 1 1 আছে। যখন এখানে 1 তো অনেক হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই এখানে একটা কনফিউজ তৈরি হয়ে যায়। যার কারণে এখানে আমরা কি করবো, এটাকে অ্যাপলটাকে কপি করে এখানে এসে বসে দিবেন। কিন্তু আর নেক্সট যেগুলো অ্যাড করবে, নতুন করে অ্যাড করবে, ওগুলো তার বসানোর কোনো প্রয়োজন নাই। নতুন করে অ্যাড করলে এগুলো অটোমেটিক এখানে বসে যাবে। দেখুন এখানে আমি রিফ্রেশ করে অটোমেটিক ব্যানানা এখানে বসে গেছে। এখানে নতুন করে বসানোর কোনো অপশন দরকার নেই। আর এখানে আগের মতো লেআউট আর হচ্ছে ইটি আর চেকবক্স ভিজিবিলিটি, এখানে একটা অপশন আছে নতুন অ্যাড হয়েছে, এটাকে আমরা চাইলে হাইড করে দিতে পারি। চেকবক্স ভিজিবিলিটি হাইড করে দিলে কি সুবিধা, যেটা আমরা একটু আগে ডিসপ্লে নান করলাম না এটা। আচ্ছা, কি হলো, কি করছে? চেকবক্স ভিজিবিলিটি হাইড করে চেকবক্স অপশন ডিসপ্লে অর্ডার র্যান্ডম। আচ্ছা, লেআউট দিলাম হরিজন্টাল, রিকোয়ার্ড অপশনাল দিলাম, সেভ চেঞ্জ করি। আচ্ছা, হরিজন্টাল করছে চেকবক্স কি ভিজিবিলিটি হচ্ছে দেখাইতেছে, সুতরাং এটা হচ্ছে তাদের একটা ইরর। এটা আগে ছিল না তো, নতুন অ্যাড করছে তো মনে হয় ইরোটা আসলে রয়ে গেছে। আরে সমস্যা নাই, এটা যদি আমাদের না হয় না থাকবে সমস্যা নাই, এটা আমরা করে অ্যাড করব। তো করে অ্যাড করে দেব, ডিসপ্লে নান করে সিরিজতে নাইন করে ডিসপ্লে নান করে দেব। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে ব্ল্যাক এডিট। ব্ল্যাক এডিটের কাজ কি? ব্ল্যাক এডিটের কাজ হচ্ছে যেমন আমরা ইয়েতে করছিলাম, এসিএফ ফিল্ডে করছিলাম, তাই না? এসিএফ ফিল্ডে কিন্তু এরকম কি করছিলাম, এডিট করছিলাম। তো এটা হচ্ছে আমাদের এসিএফ ফিল্ডের মতো অনেকটা, জাস্ট জাস্ট কপি করে করে বসাতে, এটা অনেক ঝামেলার কাজ, এটা করার দরকার নাই। তো নর্মালি এইভাবেই কাজ করবেন। আর যদি আমরা কোনো কিছু ডিফল্ট সিলেক্ট অবস্থায় রাখতে চাই, সুতরাং অ্যাপলকে আমরা ডিফল্ট সবসময় সিলেক্ট অবস্থায় থাকবে। যদি কেউ কোনো নতুন ফর্ম ফিল আউট করে আসবে তখন অ্যাপলটা এখানে অ্যাপলটা অটোমেটিক ডিসিলেক্ট অবস্থায় আছে, রিফ্রেশ করলে অটোমেটিক সিলেক্ট অবস্থায় আছে। সুতরাং এটা জানা হয়ে গেলো সবার। আচ্ছা, তারপরে হচ্ছে চেকবক্স পর্যন্ত আমরা দেখলাম, তারপর হচ্ছে ক্যালকুলেটর সিলেক্ট, এগুলো আমরা 2 3টা দেখি, ডেট টাইম পিকার, এগুলো সব দেখলাম। আচ্ছা, সিলেক্টের কাজ আগের মতো নেই যেগুলো আমরা দেখছি চেকবক্স আর এর মতো। যদি আমরা জাস্ট একটা অপশন দেখি সার্চ আর হচ্ছে লিমিট সাবমিশন। সার্চ কি, আমরা যেমন করতে কান্ট্রি ছিল, কান্ট্রিতে কি করতে পারতাম, মাল্টিপল কান্ট্রি ছিল, যার কারণে আমরা ওখানে সার্চ করে কি করতে পারছি, অনেকগুলো অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতে পারছি। এরকম কি করতে পারবো, এই সিলেক্টে আমরা কি করতে পারবো, সার্চ অপশন অ্যাড করতে হবে। যদি আমরা এখানে পাবলিশ করে দেখেন, পাবলিশ করার পর এখানে আসার পরে দেখেন আমরা এখানে যদি এখন সিলেক্ট করে দেখেন এখানে একটা আমরা মাল্টিপল অপশন পেয়ে গেছি, শুধু এখানে আরো অনেক অনেক অপশন অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে সার্চটাকে এনেবল করলাম, আমরা ডিসেবল করে দিচ্ছি ভুলে, সার্চটাকে এটাকে
পাবলিশ চেঞ্জ করে এনেবল করলাম, আর এখানে রিফ্রেশ করি। এখন দেখুন উপরে একটা সার্চ অপশন চলে আসছে। আমরা চাইলে এখন বাংলাদেশ বা এখানে যে অপশনগুলো আছে অপশন 1 2 1 2 এরকম সার্চ করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে সার্চ অপশন, যেটা হচ্ছে সিলেক্টেড শুধু থাকে, আবার ইয়েতে থাকে না। আর এটা হচ্ছে আপনাদের, এটা আরেকটা হচ্ছে লিমিট সাবমিশন এনেবল করলে একটা হচ্ছে আপনি একটা লিমিটেশন করতে পারবেন, যে একজনে একটা বা দুইটার বেশি করতে পারবে না। আর এটা হচ্ছে পেড ভার্সন, তো এখানে এখানে কাজ করবে না, এটা পেড ভার্সন যেতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন এটা হচ্ছে ডিসেবল করা। ক্যালকুলেশন হচ্ছে আমরা ভ্যালু, যে এক একের ভ্যালু কত, দুইয়ের ভ্যালু কত, এরকম মনে করেন যে এখানে 1 2 এটার ভ্যালু একটা ভ্যালু যোগ করে এখানে একটা অ্যাড করবে, এটা হচ্ছে ক্যালকুলেশন। এটা তেমন কিছু দরকার নাই এগুলা, সুতরাং আমরা যেগুলো দেখলাম এইটাই সবচেয়ে মেইন। আর এই লেভেল তো আমরা সবাই জানেন, লেভেল চেঞ্জ করতে পারবো। মাল্টিপল, যে মাল্টিপলটা দরকার, যেমন হচ্ছে সিঙ্গেল যদি দেন আপনি শুধুমাত্র একটাই সিলেক্ট করবেন, যেমন আমরা এখানে দেখেন যে কোনো একটাই সিলেক্ট করতে পারতেছি, দুই ডাবল সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু এখানে মাল্টিপলে যদি আমি ক্লিক করে দিই, এখন যদি আমরা এটাকে সেভ চেঞ্জ করি, তো আমরা একটা কাজ করে রিফ্রেশ করি, তো অনেক চেঞ্জ করার কারণে হয়ে গেছে। আচ্ছা, মাল্টিপল দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখানে পাবলিশ চেঞ্জ করলাম, পাবলিশ চেঞ্জ করার পর যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন এখন কি হবে, একটা একসাথে আমরা মাল্টিপল সিলেক্ট করতে হবে, যেমন অপশন 1 অপশন 2 একসাথে কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। আর হচ্ছে ডেট, ডেটটা সবার জানা কথা, যে এখানে সিলেক্ট করলে আমরা ডেট ক্যালেন্ডার সহকারে আমাদের ডেটটাকে কি করতে পারবো, এখানে সিলেক্ট করতে পারবো, আর কিছু না। ডেট জন্ম তারিখে, অনেক সময় জন্ম তারিখে দেওয়ার সময় ডেটটা থাকে। আর টাইম, টাইম হচ্ছে যে আওয়ার্স, মিনিট, আর হচ্ছে এমপিএম, এরকম আর কি টাইম আপনার চাইলে সিলেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে লিখি আমি সকাল 10টায়, যেমন আমরা যদি চাই 2013 সালে সকাল 10টার সময় কি করছি, 10 সাড়ে 10টায় এই মনে করেন যে আমার একটা মিটিং আছে, বা 2025 সালে 15 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি আমার একটা মিটিং আছে, তো এই মিটিং ডেটটা আমরা কেবল এইভাবে সিলেক্ট করতে দিতে পারি। আচ্ছা, ডেটে তেমন কোনো অপশন নাই, ডেটে হচ্ছে ডেট ফরম্যাট কোনটা, এটা হচ্ছে আমাদের প্রথমে কি আছে দেখেন, আমি কি করছি, কয় তারিখ সিলেক্ট করছি, 11 তারিখ সিলেক্ট করছি, তারিখটা কোথায় আছে আমার মাঝখানে আছে। আমি প্রথমে 11 তারিখ আনতে চাইতেছি, প্রথমে কেমনে আনবো 11 তারিখ, এখানে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দেবো ডে মান্থ ইয়ার। তাহলে ডে মান্থ ইয়ার হচ্ছে কি, প্রথমে ডেট তারিখ আসবে, তারপরে মাস আসবে, তারপরে বছর আসবে। তো ধরুন আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে এখন যদি আমরা নতুন কোনো তারিখ সিলেক্ট করি, দেখেন প্রথমে তারিখ আসলো, তারপরে মাস আসলো, তারপরে বছর আসলো। ঠিক এইভাবে এখানে ডে টাইম ইয়ার ফরম্যাটটা আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, ডিফল্ট ডেট টুডে ডেট মানে আজকের তারিখটা বসাবে। আর ফিউচার ডেট বলতে হচ্ছে এখানে আমরা যে কোনো নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দিলাম, 22 তারিখ সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে অটোমেটিক এখানে 22 তারিখটা ডিফল্ট ডেট হিসেবে সিলেক্ট করা থাকবে, যেমন এখানে অটোমেটিক 22 তারিখ ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে, এটা হচ্ছে ডিফল্ট ডেট। আচ্ছা, টাইম, আর টাইমে হচ্ছে এখানে আমরা টাইম, দেখেন এখানে প্রত্যেকটা টাইম আপনার এখানে ফিল্ড আকারে দেওয়া আছে এখন এমপিএম। আচ্ছা, আর দেন টাইম ইম্পোর্ট হচ্ছে আমরা কি করতে পারতেছি, ফিল্ড ভাবে লিখতে পারতেছি, নিজের ইচ্ছা মতো লিখে দিতে পারতেছি। আর ড্রপ ডাউন মানে কি, আমরা কি করব এখানে নির্দিষ্ট কি করতে পারবো, ড্রপ ডাউন সিলেক্ট করবো টাইমে। এখন এখন কি হয়েছে, ড্রপ ডাউন 1 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত আমার কি হয়েছে, এখানে 60 মিনিট পর্যন্ত আমার এখানে অটোমেটিক ড্রপ ডাউন চলে আসছে, এবং এখানে ডেট মান্থ এমপিএম চলে আসছে, ড্রপ ডাউন সিস্টেমে চলে আসলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে 24 ঘন্টা ফরম্যাটে নেবেন না কি 12 ঘন্টা ফরম্যাটে, এখানে কি এমপিএম আছে, কারণ এটা হচ্ছে কি 12 ঘন্টা ফরম্যাট। আচ্ছা, 24 ঘন্টা ফরম্যাটে নেই, তাহলে আমার কি আসবে, একটার পরে 12টা 13টা এরকম আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট। যেমন এখানে আমাদের কি আসছে 1 2 3 4 5 6 এরকম আসতেছে, আর এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 অনেক, সুতরাং এখানে অনেক নাম্বার তৈরি হইতেছে। যদি আমরা চাই ইনক্রিমেন্ট মানে প্রত্যেক 15 আধা ঘন্টা পরে পরে একটা মিনিট আসবে, আর হচ্ছে আমরা এই দেখতে পাই 3 ঘন্টা পরে পরে একটা আওয়ার আসবে। এটা যদি আমরা রিফ্রেশ করি, দেওয়ার পর এখানে রিফ্রেশ করার পর আমরা এখানে কিছু অপশন পাইতেছি, দেখেন 12টা পরে 3টা পরে 6টা 9টা 12টা 15টা 18টা 3 ঘন্টা পরে পরে একটা করে ঘন্টা আসতেছে। আর এখানে দেখেন 0 আর 30, তার মানে কি 30 মিনিট পরে পরে কি আমার কি হতেছে, একটা করে মিনিট আসতেছে। 30 না দিয়ে আমি যদি এখানে 15 দিই, তাহলে আরো সুন্দর হবে, বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। যদি আমরা এখানে 15 মিনিট দিই বা 10 মিনিট দিই,
10 মিনিট এবার আগে ছিল 1 2 3, এখন দেখেন 0 10 20 30 40 50 60 50 পর্যন্ত আসতেছে। তো এটা হচ্ছে আমার কি মানে মিনিটে, মানে কত ধাপ পরে পরে আমার একটা করে মিনিট আসবে। তো এটা হচ্ছে এই অপশনগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের টাইম ডেট ঠিক হয়ে গেল। তারপর হচ্ছে ফাইল আপলোড, মানে ফাইল আপলোড করতে হয় কিভাবে আমরা চাইলে এটা এখানে দেখতে পাই। যদি ফাইল আপলোড দেই, দেওয়ার পরে আমরা এখানে পাবলিশ চেঞ্জ করার পর এখানে রিফ্রেশ করে দেখেন, রিফ্রেশ করার পরে এখানে দেখেন ফাইল আপলোড করার একটা অপশন চলে আসে। যেমন আমরা এখান থেকে কি করতে পারবো, যে কোনো ছবি, তারপরে ইমেজ, যত ধরনের যা কিছু হয় সব কিছু আমরা এখানে আপলোড করতে পারবো। আবার এখানে আমরা লিমিট করে দিতে পারবেন যে তুমি শুধুমাত্র একটা ফাইল আপলোড করতে পারবা বা মাল্টিপল ফাইল আপলোড করতে পারবা। মাল্টিপল ফাইল আপলোড করার সিস্টেম দেখেন, আমরা এখানে দেখেন কি করতে পারতাছি, এখানে কন্ট্রোল ধরলেও আমরা আরেকটা ফাইল সিলেক্ট করতে পারতাছি না। আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখছি, তারপর আমার একটার বেশি ফাইল সিলেক্ট হচ্ছে না। আর যদি মাল্টিপল করে দেই তখন আমার কি হবে, এটা ডিজাইন সহকারে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ডিজাইন সহকারে সবকিছু চেঞ্জ হয়ে গেল, এবং এখানে আমরা দেখেন একসাথে 2টা 3টা ইমেজ সিলেক্ট করতে পারতেছি এবং 2টা 3টা ইমেজ একসাথে আপলোড করতে পারতেছি। এটা হচ্ছে মাল্টিপল ইমেজ আপলোড করার অপশন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এখানে দেখেন ওপেন করতেছি তখন আমরা পিডিএফ ফাইল, যে কোনো ফাইল আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। যদি চাই শুধুমাত্র আমরা ইমেজই সিলেক্ট করতে পারবো, অন্য কোনো অপশন সিলেক্ট করতে পারবো না, স্পেসিফিক ফাইল টাইপ। তাহলে আমরা এখানে দেখেন এখানে সব ধরনের ফাইল টাইপ আছে। আমরা এখানে ইমেজ থেকে ইমেজে সবগুলো রাখলাম, ডকুমেন্ট থেকে সব তুলে দিলাম, ভিডিও থেকে সব তুলে দিলাম, ইমেজে থেকে সব তুলে দিলাম। আমরা শুধু রাখলাম কি পিডিএফ, দেখেন ডকুমেন্ট থেকে শুধু পিডিএফটা রাখবো। পিডিএফ কোথায় আছে আমাদের, এই যে পিডিএফ আছে, পিডিএফ থেকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখানে আরো কিছু আছে অপশন দেখাই নিচে আছে। তো এখানে যে আর্কাইভ আছে এগুলো অল তুলে দিলাম, এগুলো তুলে দিলাম, এগুলো তুলে দিলাম, এগুলো তুলে দিলাম। তাহলে আমরা শুধুমাত্র রাখলাম কি পিডিএফ। পিডিএফ ছাড়া অন্য কোনো ফাইল আমরা কি করতে পারবো না, আপলোড করতে পারবো না। এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে আসি, দেখেন দেখেন এখানে দেখেন কোনো ফাইলই নাই, শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো কি করতে পারতেছি আমরা আপলোড করতে পারতেছি বা দেখতে পারতেছি। এখানে অন্য কোনো ফাইল দেন, এখানে শুধুমাত্র পিডিএফ ফাইল দেখতে পারতেছি, দেখছেন অন্য কোনো ফাইল আমাদের এখানে আগে ছিল কি ইমেজ টিমেজ সব আমরা দেখতে পারতেছিলাম। আর এখানে শুধুমাত্র পিডিএফ ফাইলে দেখতে পারবো, অন্য কোনো ফাইল দেখতে পারবো না, স্পেসিফিক করে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, ক্লিয়ার সবার এই পর্যন্ত? ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? জি না জি না স্যার। আচ্ছা, তারপর আমরা আর কিছু এত কিছু দেখবো না আজকে, কয়েকটা ফিল্ডে দেখবো, অনেক ফিল্ড থাকলে মাথায় থাকবে না এত কিছু, আর যেহেতু কালকে আরো কাজ আছে তো আজকে আর দেখাইলাম না। তো আজকে আপলোড পর্যন্ত দেখাইলাম, তারপর কালকে আমরা বাকি ফিল্ড গুলো দেখবো। কালকে যেমন এত বেশি ফিল্ড নাই, জাস্ট কয়েকটা ফিল্ড আছে। আচ্ছা, তারপর আজকে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স হচ্ছে স্টাইল বা ডিজাইন, ঠিক আছে? যে আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের প্রোফাইল মানে প্রিসেট ঠিক করতে পারবো। আগের যদি কোনো প্রিসেট থাকে তাই এটা আমরা এখানে অ্যাড করতে পারবো। দেখেন এখানে আমাদের কি কি আছে, স্টাইল আছে। আচ্ছা, স্টাইলটা কেমন হবে, স্টাইলটা ফ্ল্যাট হবে না হবে, এখানে ফ্ল্যাট দিয়ে চেঞ্জ করে দেখেন আমাদের এখানে রিলোড হচ্ছে। দেখুন আগে ছিল বর্ডার ছিল, দেখছেন এখন কিন্তু নাই, কোনো কিন্তু বর্ডার নাই। বোল্ট দিই, তাহলে এখানে দেখেন প্রত্যেকটা বর্ডার আছে এবং বর্ডার গুলো কি আছে, বোল্ট অবস্থা অনেক বেশি মোটা মোটা। আর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আছে, কিন্তু দেখেন এই ম্যাটেরিয়াল একটা সুবিধা কি, ম্যাটেরিয়াল স্টাইলটা আপনাকে দেখায়, এটা মাঝে মধ্যে আমি ইউজ করি বা অনেক ক্লায়েন্ট এটা পছন্দ করে। যেমন এখানে দেখেন এরকম একটা সুন্দর একটা স্টাইল তৈরি হয়েছে, যেমন এটাকে দেখাই। আচ্ছা, ম্যাটেরিয়াল সুন্দরভাবে দেখার জন্য আপনার লাগবে টেস্ট ফিল্ড। টেস্ট ফিল্ড হলে আপনার সবচেয়ে সুন্দর হবে আর কি। ম্যাটেরিয়াল এরকম সুন্দর হচ্ছে, আপনার টেস্ট ফিল্ড নিয়ে একটা দেখি। আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্স থেকে বের হয়ে ফিল্ডে চলে যাই, এখানে একটা টেস্ট ফিল্ড নেই, নাম নিলাম টেস্ট করে গেলে ইনপুট নিলাম, তারপর এখানে সেভ চেঞ্জ করে এখানে রিফ্রেশ করলাম। টেস্ট ফিল্ড যখন দেখেন এখানে দেখেন আগে ছিল কি, প্রথমে একটা শুধু আন্ডারলাইন, আর যখন ক্লিক করো তখন সে কি হলো, একটা বক্স তৈরি হলো, তাই না? একটা আন্ডারলাইন আছে, ক্লিক করার পর একটা বক্স তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন ফরম্যাট আমাদের স্টাইল। তো এইভাবে আমরা করতে পারি বেসিক স্টাইল, মানে শুধুমাত্র নর্মাল থাকবে এরকম বেসিক। আর হচ্ছে নান, কোনো স্টাইলে আমাদের প্রয়োজন নাই, তাহলে নান দিয়ে দিব। শুধু আমরা এখানে সবসময় বেশিরভাগ সময় ডিফল্ট রাখবো। কোথায় কি রাখবো, ডিফল্ট রাখবো। যদি স্টাইল করার প্রয়োজন নিজের ইচ্ছা মতো কালার হলে এখানে কাস্টমাইজ কালার দিব, এবং প্রত্যেকটা কালার এখানে আছে, আপনারা এখান থেকে কালারগুলো দেখবেন। আমি এত কিছু দেখাবো না, আমি জাস্ট শুধু কয়েকটা কালার এখানে দেখাবো। যেমন আছে ফিল্ড বেসিক কালার দেখাবো, যেমন আমরা এখানে ব্ল্যাক কালার করে দিলাম তাকে,
এখানে যে এই যে কালার আছে ফিল্টার লেভেল, এই যে এটা লেভেল, এটা কালার আছে, এটা রিকোয়ারমেন্ট মার্কস থাকবে রেড। যদি এখানে কোনো আইটেম রিকোয়ার্ড করা থাকতো এটা রেড দেখাইতো, ডেসক্রিপশন এটা, আর হচ্ছে এটা। তারপর হচ্ছে ইনপুট ফিল্ড একই সিস্টেম। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিলাম। আচ্ছা বর্ডার দিলাম আমরা একটু অন্যরকম দিই, এরকম একটা বর্ডার কালার দিই, বা নীল কালার একটা বর্ডার কালার দিই, দেখতে বোঝা যায়। যেমন প্লেস হোল্ডার কালার, যেমন এটা মাঝখানে যেটা লেখা থাকে প্লেস হোল্ডার কালার আমরা দিলাম হোয়াইট। টেস্ট কালার দিলাম আমরা হোয়াইট। এই যে প্লেস হোল্ডার কালার হোয়াইট হয়ে গেলো, টেস্ট কালার আমাদের হোয়াইট হয়ে গেল। এরকম আমরা কালার দিতে পারবো নিজের ইচ্ছে স্বাধীন এখান থেকে। আর এখান থেকে আপনারা শুধু সবগুলো দেখবেন যে কোন কালার চেঞ্জ করে, ড্রপ ডাউনের যে কালারটা আছে, যেমন আমরা এখানে যদি যাই কোথায় জানিয়ে দিয়েছিলাম, টাইমে না কোথায়, টাইমে ড্রপ ডাউন কালার দিয়েছিলাম। কন্টেনার কালার যদি আমরা এখানে করি নীল কালার করি, বা এরকম একটা কালার দিলাম কন্টেনার কালার, আর ওটা হচ্ছে বর্ডার কালার এটা থাকলো। দেখেন এখন যদি আমরা এখানে আসি, দেখেন কন্টেনার কালারটা রেড কালার হয়েছে, দেখছেন? তো হবার করলে কি কালার আসবে, চেঞ্জ হবে না হবে, এগুলো আপনারা নিজেরা করে নেবেন, এগুলো আমি আর দেখাইলাম না তেমন, ঠিক আছে? কালারের অপশনগুলো, ঠিক আছে? যে কোনটা চেঞ্জ করলে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, এটা তো আর তেমন দেখানোর তেমন কিছু নাই, যে কালার কোন জায়গায় চেঞ্জ করলে কি হচ্ছে না হচ্ছে, এটা প্রয়োজন মতো করে নেবেন। এটা সব লেখাই আছে যে কোনটা কিসের বা কোনটা কি। আর কোনটা যদি আমরা না বুঝেন তখন আমাকে বলবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা ফন্টের সেম সিস্টেম। আপনার হচ্ছে ফিল্ড লেভেলের ফন্ট, যে এখানে যে ফন্ট আছে ফন্ট ফ্যামিলি আপনার চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। যে আমরা এখানে 20 পিক্সেল করে দিই, এখন বড় বড় হয়ে গেছে, আগে ছিল ছোট ছোট, এখন হইলো বড় বড়। বোল্ড করতে পারি, রেগুলার করতে পারি, রেগুলার করে দিলাম। তো এটা হচ্ছে ফন্টের কাজ। যেমন আমরা এখান থেকে রিফ্রেশ করে যেমন দেখি, রিফ্রেশ করলে দেখেন এই ফন্টগুলো কি হয়েছে, এখন কি হয়েছে, বড় বড় হয়ে গেছিল না, চেঞ্জ হয়ে গেল ফিল্ড লেভেল। এরকম সবগুলারই আপনার কি আছে, ফন্টের আছে, প্রত্যেকটা ফন্টেরই এখানে আপনার মাল্টিপল অপশন আছে, ড্রপ ডাউন ফন্ট, তারপর সিলেক্ট ফন্ট, রেডিও, চেকবক্স, ইনপুট প্রিফিক্স, ইনপুট সাফিক্স, এগুলো সব কিছুরই আপনার ইনপুট টেক্সট এরিয়া, মেসেজ, সব কিছুর ফিল্টার, ফন্ট কালার, কালার না সরি কালার হচ্ছে কালারে, আর ফন্ট ফ্যামিলি আর হচ্ছে ফন্ট সাইজ টাইজ সব আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, স্টাইল গেল, কালার গেল, ফন্ট গেল। তারপর হচ্ছে লেআউট অ্যান্ড লেআউট অ্যান্ড স্পেসিং হচ্ছে যে আমরা চাইলে যদি এই যে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে প্যাডিং দেওয়া আছে, যেমন এই নামের ভিতরে প্যাডিং দেওয়া আছে, আমরা চাইতেছি এই প্যাডিংটা আরো বাড়ানোর জন্য। আমরা চাইতেছি এখানে টপে থাকবে 30, তারপর বটমে থাকবে 30, তারপরে লেফটে থাকবে 30, রাইটে থাকবে 30। তো এরকম হচ্ছে প্যাডিং আমরা এখানে অ্যাড করতে পারতেছি। আচ্ছা মার্জিন আছে, আমরা এখানে মার্জিন অ্যাড করতে পারবো, প্যাডিং অ্যাড করতে পারবো, যেমন লেআউট এবং ভ্যালু টেক্সট, এলো ইনপুট। তাহলে এগুলো আপনারা একটা করে দেখবেন। হচ্ছে এখানে মার্জিন, প্যাডিং, রেডিও বক্স, এটা হচ্ছে রেডিও বক্স উইড এন্ড হাইট। দেখেন রেডিও বক্সে উইড এন্ড হাইট কি, যে ইমেজের যে বক্সটা আছে, আমরা এখানে ইমেজের যে বক্সটা, যে ইমেজ বক্সে উইড হাইট আমরা এখানে নির্ধারণ করে দেবো। আমরা এখানে যদি 150 করে দিই উইড, হাইট করে দেবো 150। এখন যদি এখানে এসে রিফ্রেশ করে দেখেন, এটাও কি বড় হয়ে গেল, তাই না? কিন্তু এখানে ওভারলিম হয়ে গেছে, একটা সিএসএস ইরর চলে আসছে। তো ইরোটা আমরা সিএসএস দিয়ে ফিক্সড করতে পারবো, ওটা কোনো সমস্যা নাই। এখানে নর্মাল যেটা থাকে এটাই করবেন, সিএসএস দিয়ে বড় ছোট করলে করতে পারবেন, সমস্যা নেই। তো এইখানে আর হচ্ছে বর্ডার টর্ডার, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন, এটা তেমন কিছু না। আর যদি না হয় এখানে সমস্যা নাই, এগুলো আমরা কাস্টম সিএসএস দিয়ে করতে পারবো, এটা তেমন কম না, তেমন জরুরি কোনো কিছু না। আর এখানে আরেকটা বিষয়, চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কাস্টম সিএসএস লেখার অপশন আছে। যদি আমরা এখানে এনেবল করে দেই, তাহলে আমরা এখানে কি করতে পারবো, কাস্টম সিএসএস করে দিতে পারবো। এই কাস্টম সিএসএস গুলো এই ফর্মে এখানে লিখে দিতে পারবো। তাহলে কি হবে, তাহলে হবে কি সুবিধা কি, যখন এই ফর্মটা ফিল আপ হবে, লোড হবে, তখন আমার এখান থেকে কাস্টম সিএসএসটা লোড হচ্ছে। যদি আমি কাস্টমাইজে দিয়ে দেই তাহলে কি হবে না, যতবার যে কোনো পেজে গেলে আমার কাস্টম সিএসএসটা লোড হবে। আর যদি আমরা ফর্মের এই জায়গায় দিয়ে দিই কাস্টম সিএসএস, তাহলে শুধুমাত্র যখন ফর্মটা লোড হবে তখনই আমার কাস্টম সিএসএসটা লোড হচ্ছে। আর ফর্ম লোড না হলে কাস্টম সিএসএস লোড হচ্ছে না। তাহলে সাইডের স্পিডটা সেক্ষেত্রে বাইরে যাবে। ক্লিয়ার? আচ্ছা ফর্ম নিয়ে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তো কালকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু কি দেখবো, ফর্ম দেখে মানে ইমেল পাঠাতে হয়। কেউ না কাস্টমার যদি আমাদের ফর্ম ফিল আপ করে, তখন আমাদের ইমেইলে কেমন ইমেল আসবে,
তারপরে আরো কিছু আমরা অপশন দেখবো, আরো কিছু অপশন অ্যাডভান্স অপশনগুলো কালকে দেখবো। আর কালকে আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক জমা দিয়া যত হোমওয়ার্ক জমা দিবেন তত তাড়াতাড়ি আপনাদের নিজেদের ছাড় হবে। কারণ হচ্ছে আমরা এখন প্রতিনিয়ত দিনই নতুন নতুন প্রজেক্ট করব। যতদিন পর্যন্ত হোমওয়ার্ক জমা না দিবেন এতদিন পর্যন্ত আপনার হোমওয়ার্ক একটা একটা করে বাড়তে থাকবে। যতগুলো হোমওয়ার্ক বাড়বে আপনাদের 5 দিন পরে হোক 7 দিন পরে হোক আপনাদের অফিসে যে আপনাদের যে প্রধান আছে ওনার কাছে চলে যাবে এই রিপোর্টটা, যে আপনারা এতদিন যাবত এই হোমওয়ার্কগুলো জমা দিতেছেন না, পেন্ডিং অবস্থায় আছে। ক্লিয়ার? তো আপনারা হোমওয়ার্ক জমা দিবেন না জমায় রাখবেন এটা হচ্ছে আপনাদের বিষয়। আর এখানে তো একটা মার্কিং হবেই যে কাদেরকে আমরা কি করব না করব, কাদেরকে কোর্স শেষে কিভাবে কোন সেক্টরে পাঠাবো না পাঠাবো, এই সবগুলা বিষয়ে মার্কিং হবে। তো এখন আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়। কেউ এটাও কেউ চিন্তা করে না যে আপনারা কাজ না শিখে আপনারা আপনাদের কাছে সাপোর্ট পাবেন। জব কাজ যতদিন পর্যন্ত না শিখবেন এতদিন পর্যন্ত আমাদের কাছে জব সাপোর্ট পাবেন না। কারণ আমরা এরকম কাউকে রেফার করব না যাকে রেফার করার পরে আমাদের মনে করেন যে প্রতিষ্ঠানের দুর্নাম হবে। কারণ হচ্ছে আপনারাই আমাদের বেস না, আমাদের পরবর্তীতে আরো বেস আসবে, আরো স্টুডেন্ট আসবে। আমাদের কোম্পানিদের সাথে বা আমাদের যে যে কোনো কোম্পানিতে জব করার সময় আপনারা যখন আমাদের নাম বলবেন, কোম্পানির নাম বলবেন বা আমাদের মাদ্রাসার নাম বলবেন, তখন কি যদি আপনার মাদ্রাসার নাম বলে জয়েন করার পরে যদি আপনি ভালো কাজ না করতে পারেন তখন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হবে। তখন ওই প্রতিষ্ঠানগুলো আমাদের মাদ্রাসার নাম শুনলে আর স্টুডেন্ট নেবে না, জবে তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগই দিবে না, ইন্টারভিউ নেওয়ার সুযোগই দিবে না। তখন তো আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হবে, তাই না? সুতরাং ভালো করে কাজ শিখেন এবং সুন্দরভাবে কাজ শেখার চেষ্টা করুন। যারা কাজ শিখবেন তারাই ইন্টারভিউ দেওয়ার জন্য এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কোনো জায়গায় আপনারা কাজ করার প্রতিষ্ঠিত হতে পারবেন। তো আপনাদের কি সুবিধা হবে, আপনাদের লাভ হবে। এখানে আসছেন আপনাদের বাবা মা অনেক স্বপ্ন করে আপনাদেরকে পাঠাইছে, বসে থাকার জন্য না। আপনাদেরকে দেখেন মাদ্রাসা স্টুডেন্ট আমার জানা মতে অনেক সমস্যায় পড়ে। স্কুল স্টুডেন্টের এত সমস্যা হয় না, যদি কোনো সারা জীবন পড়ালেখা নাও করে গার্মেন্টস করে খাই ফেলবো এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়া। ঠিক বললাম নাকি? কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্ট একটা গার্মেন্টস এর কোম্পানিতে ঢুকতে গেলেও তাকে নেয় না সহজে। নেয়? জি না। একটা মাদ্রাসার স্টুডেন্ট যদি গার্মেন্টস এ যান আর আপনার কাছে কোনো সার্টিফিকেট নাই, শুধুমাত্র মাদ্রাসার সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটের দাম আছে? মাদ্রাসা নেয় একটা গার্মেন্টস কোম্পানি নিতে চান না আপনাদেরকে। মাদ্রাসা সার্টিফিকেট আছে না এই না। তাহলে আপনারা বুঝেন যে আপনার হুজুর চেহারা দেখলেই নেবার চান সবার আগে। এই ফিল্ডটা হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো একটা ফিল্ড, যে ফ্রিল্যান্সিং করা বা আপনাদের অনলাইনে কাজ করা। এটা অনেক ভালো ফিল্ড। আপনার শেখার সময় বেশি দিন নাই। আমরা অনেক কিছু শিখাইছি পিছনে, অনেক যা কিছু শিখাইছি এগুলা দিয়ে মার্কেটে টিকে থাকা বা কাজ করা পসিবল। আর সামনে নতুন যা কিছু আছে এগুলো নাও শিখি, সামনে আমরা কাজ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো শিখছি এগুলাতে আমাদের মাথায় রাখতে হবে আর নতুন নতুন প্রজেক্ট করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে আমরা এগুলো করছি। শুধু আমরা স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট বলে না, আপনাদের কাজ একটা লাইনে আসছে, আপনাদের বাবা মা অনেক আশা করে পাঠাইছে, এখানে কাজ করেন এটাই বড় কথা এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন এটাই বড় কথা। আপনি প্রতিষ্ঠিত হলে আপনি আপনার টাকা সংসার আপনার পিছনে খরচ করবেন, আপনার বাবা মাও একদিন থাকবে না, বা আমরা যে ক্লাস নিতেছি আমরাও আপনাদের সাথে থাকবো না। আপনার টাকা আপনার কাছেই থেকে যাবে মরণের আগ পর্যন্ত, নাকি? বা আপনার সন্তান আপনার ভবিষ্যতে দিতে পাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জ্ঞানের কোনো সময় লস নাই। যেটা শিখতেছেন ওটা কখনোই মানে বৃথা যায় না, একটা সময় না একটা সময় ওটা কাজে লাগে। যেটা শিখতেছেন এটা ভালো করে শিখেন আর সুন্দরভাবে শিখেন। আর কোনো প্রকার রাখার চেষ্টা করেন, কোনো গ্যাপ রাখার চেষ্টা করেন না। যেটা শিখতেছেন হোমওয়ার্ক গুলো সুন্দর করে করেন, এটাই আশা রাখতেছে। আগামীকাল থেকে হোমওয়ার্ক গুলো পাবো ইনশাল্লাহ। আমি কোনো রিপোর্ট জমা দিলাম না, যদি কালকে হোমওয়ার্ক না থাকে আমি কিন্তু সবার জন্য রিপোর্ট জমা দিব, যারা যারা হোমওয়ার্ক জমা না দিবেন।
আর যারা বাসায় আছে ক্লাসে জয়েন করে নাই তাদের একটা লিস্ট আমি দেখি মমিন ভাইয়ের কাছে চাবো, বাসায় আছে কারা কারা, চাই আমি তাদের একটা লিস্ট তৈরি করবো, সমস্যা নাই। আর তাদেরকে সবাইকে মেসেজ করে বলে দিবেন যে ভাই বলে দিছে যে আপনাদেরকে ক্লাসে জয়েন করার জন্য, আর যদি কালকে জয়েন না করে তাহলে সবার নামে রিপোর্ট চলে যাবে, বলে দিবেন সবাইকে মেসেজ করে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিছি এটা মনে রাখেন। আর আজকে ক্লাস